সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিতদের সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই। আমরা যতদূর জানি এই চলতি সপ্তাহেই ৮ থেকে ১৫ তারিখের মধ্যে ডিসেম্বরের নির্বাচনী সেই আকাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে আমার অতিথিদের আমন্ত্রণ জানিয়েছি। আজ আমার সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। আমার সাথে যুক্ত হয়েছেন অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং যেমনটা বলছিলাম, বহু আকাঙ্ক্ষিত নির্বাচন ২০২৬-এর এই নির্বাচনটি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটি হবে একটি যুগান্তকারী একটি নির্বাচন এবং সকলে মনে রাখবে একটা ভালো নির্বাচন বলতে যা কিছু বোঝায় এমনটাই হবে, সকলেই বলছেন। আমি শুরুটা করতে চাই আজকে অপূর্ব জাহাঙ্গীর আপনাকে দিয়ে, কারণ নির্বাচনের তফসিল ঘোষণার যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে কি কি সিদ্ধান্ত, প্রবাসী ভোটাররা রয়েছে তাদের ব্যাপারে কি বিষয়গুলো রয়েছে, আবার এবার আমাদের প্রায় ৫ কোটি মতো তরুণ নতুন ভোটার রয়েছেন, তাদের ব্যাপারে কি ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে। মানে নির্বাচনের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষিত হতে যাচ্ছে, এটা আমরা শুনেছি। নির্বাচনী দলগুলো সেক্ষেত্রে যারা রাজনৈতিক দলগুলো রয়েছে কিংবা নির্বাচন কমিশন কিংবা নতুন যে দলগুলো রয়েছে, সর্বোপরি ভোটাররা, মানে এবার তো দুটি ভোট একসাথে হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে সকলের আয়োজন এবং সকলের প্রস্তুতিটা কেমন? অপূর্ব জাহাঙ্গীর। ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর। আপনি যেটা বলে অনেকগুলো প্রশ্ন করলেন, আমি একটা একটা করে যে কটা পারি বলি। নির্বাচনের ট্রেন্ড কিন্তু প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পরপরই বলেছিলেন যে একই সাথে যেমন সংস্কারের ট্রেন চলবে একই সাথে নির্বাচনের ট্রেন চলবে। সো নির্বাচন কেন্দ্রিক যেই আপনার প্ল্যানিং এবং যেই ব্যবস্থাগুলো নেওয়া সেটা অনেক আগে থেকেই নেওয়া হচ্ছিল। এখন আমরা একটা স্টেজে আছি যেখানে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী দেখেন বা সব কিছু বলেন, আগের চেয়ে যেই অবস্থায় এই সরকার এই দেশটাকে ইনহেরিট করেছিল সেই অবস্থা থেকে অনেকটুকু আমরা বের হয়ে এসে পেরেছি। সো আমরা উই আর কোয়াইট কনফিডেন্ট যে এবার বেশ ভালো একটা নির্বাচন হবে এবং আসলে এটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে, কারণ অনেক বছর তো ভোটের প্র্যাকটিস নাই বাংলাদেশে। সো অনেক দিন পর আমরা অ্যাকচুয়ালি একটা নির্বাচন দেখব এবং সেটাকে কিন্তু প্রধান উপদেষ্টা যারা বারবার বলে সেটা হচ্ছে এটা একটা উৎসব মুখর নির্বাচন করতে হবে এবং প্রচুর তরুণ ভোটার এবং যারা কখনোই ভোট দেয় না, ম্যাক্সিমাম ভোটারই হচ্ছে দেখবেন যে যারা কখনোই ভোট দিতে পারেনি, ইনক্লুডিং মাইসেলফ, মানে আমিও কখনো ভোট দিতে পারিনি। সো আমিও নিজে একজন দেশের জনগণ হিসেবে এক্সাইটেড যে আমিও এবার ভোট দিতে পারবো এবং রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটি এগুলো দেখেও আমি উচ্ছ্বসিত যে আপনি দেখবেন যে আস্তে আস্তে মানে বাইরের থেকে যতই কেওটিক মনে হোক না কেন আমরা কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছি এবং সকল রাজনৈতিক দলেরই কিন্তু ওই অ্যাক্টিভিটিগুলো দেখে ওইটাই আমরা জাজ করতে পারি। সো উই আর ভেরি মাচ হোপফুল অ্যান্ড আই থিঙ্ক দ্য ইন্টারিম গভর্নমেন্ট ক্যান ফুলফিল ইটস what the public desires, যে এটা একটা ভালো নির্বাচন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমাপ্তিটা ঘটবে আর কি। প্রবাসী ভোটার যারা আছে তাদের যে তালিকা অলরেডি বিভিন্ন এমবাসিতে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, বিভিন্ন সবাই এনআইডি পাওয়ার জন্য তাদের অ্যাক্টিভিটি করছে। সো এমবাসিগুলো এখানে বিভিন্ন দেশে অ্যাক্টিভ, আমাদের এন্ড থেকেও বারবার কমিউনিকেশন যাচ্ছে যে কিভাবে হোয়াট আর দ্য নো হাউস, যে কিভাবে এই অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। সো এবং প্রচুর পরিমাণ রেসপন্স আসছে, যেটা আমরা এস্টিমেট করছি যে এটা সামনে তফসিল ঘোষণার পর এটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। সো সেটা লজিস্টিক্স সামলানোর জন্য সরকার প্রস্তুত। অ্যাগেন মানে এবার যথেষ্ট পরিমাণ উৎসব, মানে মনে হচ্ছে যে একটা মেলা পয়লা বৈশাখ টাইপের একটা ফিল আসছে, মানে একটা নির্বাচন হতে যাচ্ছে। অবশ্যই আমরা নির্বাচনের ট্রেনে অলরেডি উঠে গেছি। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, বিএনপি আসলে এই নির্বাচনটিকে নিয়ে কতটুকু, মানে বিএনপি মানে এটাকে চ্যালেঞ্জিংই নিয়েছে এবং বিএনপি নির্বাচনের ট্রেনে উঠেছে। বিএনপি আমরা জানি যে বিএনপির যিনি একেবারে মানে সর্বোচ্চ নেতা, তিনি এখন যে অবস্থায় রয়েছেন, যেরকম সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, এর মধ্যেও গতকাল আমরা দেখেছি, গত পরশু দিনেও দেখেছি যে বিএনপির যারা তালিকা, নতুন যে তালিকা ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বিএনপি নির্বাচনটাকে ঠিক সেভাবেই সিরিয়াসলি নিয়েছে। এখন আপনার কাছে ওই যে আমরা প্রত্যেকবার যে প্রশ্নটা এর আগে করতাম বিএনপির পক্ষে কেউ থাকলে, যে লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টি, অন্তর্বর্তীকালীন সরকার কি সেই লেভেল প্লেইং ফিল্ডটি আপনাদের জন্য তৈরি করতে পেরেছে কিনা, জনাব অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল?
ধন্যবাদ। আমার মনে হয় কি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা বলার আগে আমরা বরং অন্য একটা বিষয়কে একটু পরিষ্কার করে নিলে হয়তো লেভেল প্লেইং ফিল্ডের কাছে আমরা একটু সহজে যেতে পারবো। বিএনপি বরাবরই কিন্তু এই নির্বাচনকে খুবই সিরিয়াসলি নিয়েছে এবং যেমনটি অপূর্ব বলছিল যে দীর্ঘ 17টি বছর মানুষ ঠিক ভোটাধিকার বঞ্চিত হয়েছে। আর তাদের ভেতরে যেমন ভোট দেওয়ার একটা দায়িত্ব রয়েছে এবং সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেটা মনে করে যে সেটা হলো যে এই বিজয়ের মাসে ডিসেম্বর 1971 সালে যে বিজয় আমরা অর্জন করেছি সেটার ধারাবাহিকতায় যে 24 সালে যে গণ অভ্যুত্থানটি হয়েছে তার একটা স্পিরিট ডেভেলপ করছে। এই স্পিরিটে জন আকাঙ্ক্ষাটা হচ্ছে যে মানুষ তার অধিকার, বাংলাদেশের অধিকারটা মানুষ ফেরত চায় এবং বিএনপি সে অধিকার ফেরত দেওয়ার ক্ষেত্রে কমিটেড এবং এই কমিটমেন্টের জায়গাটিতে জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনি বরাবরই বলেছেন যে আমাদের শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করা এটি সবচেয়ে বড় কথা নয়, কারণ এখানে যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে যেটা সংবিধানে যে আবশ্যিক যে পরিবর্তনগুলো জন আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্তি রেখে যেটা করা হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে কিন্তু সেই রাজনৈতিক দলকে যারা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পাবে এবং পার্লামেন্টে যাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে নিরঙ্কুশভাবে। তো বিএনপি মনে করছে এবং ইতিহাসের যে ধারাবাহিকতা এবং আমাদের অভিজ্ঞতা যেটা বলে যে বিএনপির কাছে এই দায়িত্বটি জনগণ দেওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় সম্ভাবনার সুযোগটি আছে। সুতরাং আমাদের প্রস্তুতি কিন্তু শুধুমাত্র নির্বাচনে জয়লাভ করার মধ্যে সীমাবদ্ধ নেই, সেখানে নির্বাচন পরবর্তী যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে বাস্তবায়নটা বেশি গুরুত্বপূর্ণ। যে কারণে আজকেও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় 7 দিনব্যাপী একটি মত বিনিময় কর্মশালার আয়োজন করেছেন যেটা নাম হচ্ছে দেশ গড়ার পরিকল্পনা। সেই দেশ গড়ার পরিকল্পনাতে মূলত আগামী দিনে মানুষের জন্য যেটা জন আকাঙ্ক্ষার যে জায়গা আছে, সাংবিধানিক পরিবর্তন তো একটা আবশ্যিক ব্যাপার, সেটা হয়তো সংবিধান বিশেষজ্ঞরা বোঝেন, কিন্তু সাধারণ মানুষের জন্য যেটি প্রয়োজন যে তারা তাদের পরিবারের সুরক্ষা চায়, তাদের সন্তানের লেখাপড়ার সুরক্ষা চায়, তারা তাদের অর্থনীতির ভিত্তি চায়, তার সন্তানের একটা কর্মসংস্থান চায়, সেজন্য আমরা এখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য বিষয়ক আমাদের যে পরিকল্পনা সেটা আছে, পরিবেশ নিয়ে যে পরিকল্পনা আছে, একই সাথে কর্মসংস্থানের যে পরিকল্পনা আছে এবং ধর্মীয় বিষয় সংক্রান্ত বিষয় যারা আমাদের বিভিন্ন মসজিদে যারা বিভিন্ন রকমভাবে সম্পৃক্ত রয়েছেন ইমাম মুয়াজ্জিন হিসাবে, তাদের প্রত্যেককেই তাদের জন্য এই সরকার আগামী যে সরকার যেটা বিএনপি সরকার হবে বলে আমরা জনগণের প্রত্যাশার কথা জানি, সেখানে আমাদের পরিকল্পনাটা আমরা সবার সামনে তুলে ধরার জন্য ছাত্রদল, যুবদল থেকে শুরু করে আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন যারা আছে তাদেরকে একখানে করে এই প্রস্তুতিটা দিচ্ছি। এই প্রস্তুতিটাই হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে লেভেল প্লেইং ফিল্ড। এটা যে আপনি বললেন যে আগামী দল গঠন করবে বা আগামীতে সরকার গঠন করবে বিএনপি, আপনি আপনারা জনগণের মতামতের ভিত্তিতে আপনারা এটা বুঝতে পারছেন, মন বুঝতে পারছেন। অন্যান্য দলগুলো তো মনে করছে যে তারা সরকারে যাবে এবং আপনারা বিরোধী দলে থাকবেন, এমনটা তো অনেকেই বলছে। এটা মনে করতেই পারে, মনে করার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, কিন্তু প্রস্তুতিটা কার কোনটা সেটা কিন্তু বুঝিয়ে দেয় যে তার ভেতরে কি আছে। কারণ অন্যান্য রাজনৈতিক দল কিন্তু এই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা, এমনিতেও অ্যাম্বিশাস কথা অনেকেই বলতে পারি আমরা, যেমন অনেকেই বলছেন যে যেটা তার দেওয়ার ক্ষমতা নেই সেটা উনি দিয়ে দিচ্ছেন, আমি কোনটা দিতে পারি, যেটা আমার সম্পদ সেটা তো আমি না দেবো, আমার অধিকারে যেটা আছে। তারা যদি জান্নাতের টিকিট যদি দিয়ে দেন সেটা তো আল্লাহর জিনিস, সেটা তো মানুষ দিতে পারে না। তো ওইটা কোনো নির্বাচনী কোনো অঙ্গীকার হতে পারে বা নির্বাচনী প্রতিশ্রুতি হতে পারে না। নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে সেটা হলো যে জনগণ যেটা চায়, জনগণ তার পরিবারের সুরক্ষা চায়, তার সন্তানের কর্মসংস্থান চায়, প্রকৃত শিক্ষা চায়, কিন্তু এটা মুখে বললে হবে না। কিভাবে আপনি করবেন, এর সাথে বাজেটের প্রশ্ন আছে, এটাকে বাস্তবায়নের একটা কর্মপরিকল্পনার জায়গা আছে এবং বিশেষজ্ঞরা কি বলছেন এটা বাস্তবায়ন কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের প্রস্তুতি। সেই প্রস্তুতিটা যদি আপনি ওই পর্যায়ে সক্ষমতা না রাখেন তাহলে অন্যদের প্রত্যাশা কিন্তু চাওয়ার মধ্যে সীমাবদ্ধ। আর আমাদের চাওয়াটা বা আমাদের কর্মপরিকল্পনা শুধু ম্যানিফেস্টোর মধ্যে সীমাবদ্ধ না, এটার বাস্তবায়নের কৌশল যেটা, অর্থের সংস্থানের ব্যাপারটা যেটা, এবং কিভাবে এটাকে বাস্তবায়ন করা হবে এবং কত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে, কারা এই ফলভোগী হবেন, সেই কথাগুলো যদি সুস্পষ্টভাবে যদি কোনো রাজনৈতিক দল বলতে পারে তাহলে বুঝবেন যে তাদেরই সত্যিকার অর্থে প্রস্তুতি আছে। এছাড়া যদি কেউ মনে করেন যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো, আমি ক্ষমতা শব্দটি আমরা ব্যবহার করি না, কারণ এটা আমাদের দলের ধারণার বাইরের জায়গা, এটা আমরা করি না। তো সুতরাং এই চাওয়ার ব্যাপারটা প্রত্যাশা হতে পারে, উচ্চাকাঙ্ক্ষা হতে পারে, কিন্তু আমরা বাস্তব ভিত্তিক কর্মপরিকল্পনার কাছে আছি বলে আমরা মনে করি যে এই দায়িত্বটি আমাদের কাছে এলে আমরা যেন সেটা সুচারুভাবে সম্পন্ন করতে পারি, সেটা প্রস্তুতি আমাদের সেই প্রস্তুতি বিএনপির আছে। আমি আবারও অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে চলে যেতে চাই। একটা অভিযোগ, সেই অভিযোগটা হলো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রায়শই এই অভিযোগটা করা হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটি অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা, এবং তিনি বারবার বলছেন, তার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তার
মুখপত্র যারা পাত্র আছে যারা তারাও বলছেন, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে ছলচাতুরি করে কোনো না কোনোভাবে তাদের সরকারকে বা তাদের সময়সীমাকে আরেকটু প্রলম্বিত করতে চায়। এই বিষয়টিকে আসলে কিভাবে, এই অভিযোগটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? কার এই ঠেকা পড়ছে ভাই এখানে বেশি দিন থাকার? না, আমি আসলে এটাকে আমি শুনি মাঝে মাঝে রাজনৈতিক দলরা বলে, আমি এটাকে পলিটিক্যাল রেটরিক হিসেবেই দেখি আর কি। দেখেন, আমাদের কারোরই ইচ্ছা নাই একটা দিন এক্সট্রা থাকার। উই কেম হিয়ার একটা সার্ভিস, যখন দেশ আমাদেরকে প্রয়োজন হয়েছিল, দেশের এই সরকারকে প্রয়োজন হয়েছে, যে আমরা আমাদের কিছু কর্তব্য পালন করেছি, সেটা সাকসেসফুলি করতে পেরেছি কি করতে পারিনি সেটা ইতিহাস বলবে। কিন্তু প্রধান উপদেষ্টা যখন একটা ডেট দিয়েছে, হি ইজ আ ম্যান যে হি উড স্টিক বাই ইট বাই এনি হাউ। এবং দেখেন, উনি এখনো পর্যন্ত কিন্তু কোনো জায়গায় উনি যা কমিটমেন্ট রেখেছেন সেটার পিছপা হননি। সেটা নিয়েও তো অনেক সমালোচনা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সো আমি এটাকে পলিটিক্যাল রেটরিক হিসেবেই দেখি। মাঠে রাজনীতির জন্য আমরা অনেক সময় অনেক রকম কথা বলি, এবং যারা এস্টাবলিশমেন্টে থাকে তারা বোধহয় সবসময় একটু গালি খায় কোনো না কোনো কারণে। এটা আমি আমার এখানে এসে শিক্ষাটা আর কি, যে কিছু না হলেও হয়তো এস্টাবলিশমেন্টকে গালি দেওয়া একটা ইয়ের মধ্যে ইয়ে আছে। আমি এটাকে ভাবে দেখি, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। হ্যাঁ, সো বাট থ্যাঙ্কসলেস জবও না, ইটস দ্য কালচার। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা এস্টাবলিশমেন্টকে ক্রিটিসাইজ করতেই হয়। এখন ফলপ্রসূভাবে ক্রিটিসাইজ হচ্ছে না আজাইরা ক্রিটিসাইজ হচ্ছে, দ্যাটস আ ডিফারেন্ট কেস, সেটা উই ক্যান ডিবেট অ্যাবাউট, বাট এটা একটা কালচারের ব্যাপার। আমার মনে হয় না এখানে একটা দিনও এখানে কারোর এক্সট্রা থাকার ইচ্ছা আছে। মানে আমরা মাঝে মাঝে ভিতরে আলাপ করি যে যত দিন ঘনিয়ে আসছে আমাদের হাসি বাড়ছে, কারণ উই ক্যান ফাইনালি গেট আউট। সো এটা আমাদের জন্য একটা আনন্দের দিন, যে যেদিন মানে তফসিল ঘোষণা করে আপনারা ভ্যাকেশনে চলে যাবেন। না, তফসিল ঘোষণা করে ভ্যাকেশনে না, বাট এই যে ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন পলিটিক্যাল সরকার এসে ক্ষমতা নিবে, তখন সেই দিনটা তো চলে আসছে, আর 2 মাস। আমরা প্রতিদিন বলি, আমরা প্রত্যেকে দিন গুনছি। সো এটা একটা আমার কাছে মনে হয় যে এগেন মাঠের ভাষা, এটাকে আমি অত গুরুত্ব দেওয়ার মতো কিছু দেখি না আর কি। প্রধান উপদেষ্টা উইল স্টিক বাই হিজ কমিটমেন্ট। অবশ্যই আমরাও সেটাই আশা করি। এটা রাজনীতির ভাষা, রাজনীতিতে এ ধরনের ভাষা থাকেই, আমরা সেটা জানি। আমি আবারও চলে যেতে চাই অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আপনার কাছে। সংস্কারের একটি বিষয় আছে, জুলাই সনদ নিয়েও একটি বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযোগ উঠেছে। তারপরও একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন যে বিষয়টি, সেটি আমরা কিন্তু দেখতে পেয়েছি যে জুলাই সনদে জায়গা পেয়েছে, এবং বিএনপির পক্ষ থেকে এই দাবিটি বেশ জোরালোভাবে তোলা হয়েছিল। সংস্কার নিয়ে কোনো রকমের অভিযোগ আপনার আছে কিনা? সংস্কার নিয়ে অভিযোগ নেই, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে সংস্কারের গুরুত্বের জায়গাটিতে কোনো কোনো জায়গায় মনে হয় যে আমরা প্রপারলি সেটাকে অ্যাড্রেস করতে পারিনি। আমরা সংস্কারের ক্ষেত্রে সাংবিধানিক সংস্কার যেটা করতে চেয়েছি, পার্লামেন্টের গঠন কেমন হবে, আমাদের উচ্চকক্ষ থাকবে কিনা, প্রধানমন্ত্রীর মেয়াদ কতটুকু হবে, এই বিষয়গুলো নিয়ে যতটুকু কথা বলেছি, কিন্তু জনগণের যে কল্যাণের জায়গাতে আমরা বেশি দৃষ্টি দিতে পারতাম। যেমন স্বাস্থ্যের ব্যাপারে তো কারো কোনো দ্বিমত ছিল না। শিক্ষার ক্ষেত্রে আমরা একটা নৈরাজ্য দেখেছি, আমরা একমুখী শিক্ষা বা সৃজনশীল শিক্ষার নামে অনেক পরীক্ষা নিরীক্ষা দেখেছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা সেই ভবিষ্যতে দেশ পরিচালনার সক্ষমতার কাছে গেছে কিনা সেই শিক্ষায়, সে হিসেবটি কিন্তু করিনি। তো এই জায়গাগুলোতে বা পরিবেশ নিয়ে যে কাজগুলো করার সুযোগ ছিল এই 1.5 বছর যে সময়টি, এই হ্যাঁ গণমাধ্যমের ক্ষেত্রেও এগুলো জায়গাতে, গণমাধ্যমের মধ্যে আপনারাই বলছেন যে গণমাধ্যম যে তারা যে রিপোর্টটি দিয়েছে বা সে বাস্তবায়নের ধরন, এটাতে আপনারা নিজেরাই সন্তুষ্টি প্রকাশ করতে পারছেন না। সেই জায়গাগুলোতে বেশি নজর দিতে পারলে ভালো হতো, সেটা তুলনামূলকভাবে দেওয়া যায়নি। যার জন্য আমাদের দলের পক্ষ থেকে জনাব তারেক রহমান প্রকৃতপক্ষে রাষ্ট্রনায়ক উচিত কাজ করেছেন। তিনি বলেছেন যে এটা যেমন গুরুত্বপূর্ণ, দেশের মানুষের জন্য কল্যাণ করতে পারাটা হলো সবচেয়ে বড় সংস্কার। উনি কিন্তু সেই জায়গাতেই যেতে চেয়েছেন। একটু থামাই আলমগীর পাভেল, এই যে অংশ আপনাকে একটু থামাই, কারণ একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে। নিশ্চয়ই বিরতির পর এসে আরো বিস্তারিত জানবো আমার দুজন অতিথির কাছে। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায় একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি। এবার দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে, এবং আজকের আলোচনার বিষয় নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই, এবং নির্বাচনের ট্রেনে উঠে গেছে সবকটি রাজনৈতিক দল।
তারা প্রস্তুতি শুরু করেছে। আমার সাথে আমার অতিথিরা যুক্ত আছেন। আমি আলোচনায় ফিরে যেতে চাই অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আপনাকে দিয়ে আবারও আলোচনা শুরু করতে চাই এই অংশে। সেটি হলো যে এবারে প্রায় 13 কোটি, মানে এখন পর্যন্ত যদি হিসাবটা দাঁড়ায় প্রায় 13 কোটি সচল ভোটার, এবং তার মধ্যে প্রায় 3 কোটির বেশি, মানে প্রায় 5 কোটির মতো হচ্ছে নতুন এবং প্রথম ভোটার। মানে তরুণদের একটা বিশাল অংশ এবারে ভোটে অংশগ্রহণ করতে যাচ্ছে বা ভোট দিতে যাচ্ছে, এবং তরুণদের তো একটা নতুন দলই আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই তরুণদের নিয়ে বিএনপি কি ভাবছে? হ্যাঁ, খুবই চমৎকার একটি প্রশ্ন। আসলে আমাদের কাছে আমাদেরও কিন্তু অগ্রাধিকারে এটি রয়েছে তরুণ, এবং আমরা স্লোগানটা একটা রেখেছি যে তারুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এবং সেটা শুধু কথার কথা না, আমরা প্রকৃতপক্ষে মিন করি। আমি যে কথাটি বলছিলাম যে দেশ গড়ার পরিকল্পনার যে পুরো অংশটা, এটাকে বলতে পারেন যে তারুণ্যকে লক্ষ্য করে এটা করা হয়েছে, এবং তারুণ্যের যে জায়গাটি আছে যে কর্মসংস্থানের একটা জায়গা, যে আমাদের একটা কমিটমেন্ট আছে যে 18 মাসে প্রায় 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। তো অনেকে বলবে যে এটা একটা কথার কথা, যে যেমন আগের সরকার একসময় বলতো যে 10 টাকা সে চাল তারা দেবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। তো আমাদের কথা থেকে সেই জায়গাতে চলে যাচ্ছে কিনা, আমরা কিন্তু এটাকে ঠিক কোয়ালিফাই করেছি। আমরা এখানে যেটা দেখেছি যে আমাদের ছেলেদেরকে যদি একটু আমরা সফটওয়্যারের কিছু আউটসোর্সিং যদি শিখিয়ে দিতে পারি, যেটা আমাদের ছেলেমেয়েরা করছে, কিন্তু তার সাথে তাদের কি হয়েছে, পেমেন্ট গেটওয়েটা নেই। আমরা সেখানে পেপ্যাল ইন্ট্রোডিউস করার কথা ভাবছি। আমরা একই সাথে দেখছি যে এই বর্তমানের ইন্টারনেটটাকে যদি আমরা ইজিলি অ্যাক্সেসেবল না করে দিই, তাহলে কিন্তু এই কর্মসংস্থানের এই জায়গাটাও কিন্তু তৈরি হবে না। এই তারুণ্যকে ওই জায়গাতে নিয়ে যাওয়া, তারুণ্যকে সত্যিকার অর্থে নলেজ বেস করা, এটা না করলে তো আপনি ক্ষমতায়ন করতে পারবেন না। আমরা বলি তো জ্ঞানই শক্তি, সুতরাং তাদেরকে সেই জায়গাতে নেওয়া দরকার। সেই জন্য আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ইন্টারনেটকে, ওয়াইফাইকে ফ্রিলি অ্যাভেলেবল করার, এটি আমাদের কর্মপরিকল্পনার অংশ। আমাদের মহিলারা রয়েছেন, যারা নারীরা যারা, তা প্র্যাকটিক্যালি আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেক, কিন্তু তাদের কিন্তু কর্মসংস্থানটা একেবারে গার্মেন্টস কেন্দ্রিক, অন্য কোথাও কিন্তু নেই। সেই জায়গায় আমরা মনে করি যে তাদেরকে যদি নার্সিং পেশার ভিতরে যদি আরও সংযুক্তি করা যায়, আমাদের যেরকম গ্রামীণ স্বাস্থ্যকর্মী তৈরি করার পরিকল্পনা রয়েছে, সেখানে আমরা নারীদেরকে সম্পৃক্ত করব, বিশেষ করে তরুণ নারীরাই এখানে সম্পৃক্ত হবেন। এর পাশে রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একাধিক ভাষা শিক্ষাকে চালু করতে চাই, বাংলা ইংরেজির বাইরে, সেটা চাইনিজ হোক, অ্যারাবিক হোক, ফ্রেঞ্চ, জার্মানি, ইটালিয়ান, কিংবা আপনার বিভিন্ন রকম ভাষা, যেটা আন্তর্জাতিক পর্যায়ে, যেটা মানে কর্মসংস্থানের ক্ষেত্রে অর্থাৎ কর্মসংস্থানে আমাদের পরিকল্পনাটা কিন্তু একটা সুনির্দিষ্ট। হ্যাঁ, আপনি নারীদের নিয়ে একটা কথা বলেছেন, আমি একটুখানি দ্বিমত পোষণ করছি, এবং খুব মন খারাপ করেই আমি বলতে চাই আলমগীর পাভেল, সেটা হলো আপনারা এর আগে যে 237 জন প্রার্থী তালিকা প্রকাশ করলেন, সেখানে মাত্র 10 জন নারী দিলেন। এটি কেন হলো? এটা মানে নারীরা 10 জন ইলেক্টেড, মানে ইলেকশনে অংশগ্রহণ করবে, এর চেয়ে বেশি কেউ যোগ্য নয়, এরকম কি? এটা এরকম নয়। আপনি দেখবেন যে আজকে বলতে গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের শাহাদাতের পর এই যে দীর্ঘ বলতে গেলে প্রায় 40 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব কিন্তু একজন নারী। তিনি দল পরিচালনা করেন, তিনি বলতে পারেন যে একাই 100। তিনি কিন্তু যেভাবে প্রতিনিধিত্বের জায়গা ছিলেন, আপনারা নিজেরাও দেখেছেন যে উনি কোনো নির্বাচনে কখনোই পরাজিত হননি। এমনকি এই পর্যায়ে এসে কিন্তু তিনি 3টি আসনে তাকে আমরা প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের পক্ষ থেকে তাকে নির্বাচিত করা হয়েছে। এবং যে প্রতিশ্রুতিটি রয়েছে, আমরা মোটামুটি আপনাদেরকে আশা দিতে চাই এভাবে যে আমরা সেই আমাদের যে প্রতিশ্রুতি আছে, সেই প্রতিশ্রুতি পূরণ নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকে করার সর্বত্র চেষ্টা হবে। তবে নির্বাচন হচ্ছে এমন একটা, এটা তো একটা গেম একটা, তাই না? আমাকে এখানে জয়লাভ করতে হবে, জিতে আসতে হবে। তো যে তার সক্ষমতাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু আমাদের দেশে ঠিক নারীদের এরকম করে রাজনীতির মধ্যে নিয়ে যায়নি যে তাদের নিজের সক্ষমতায় জেতার যে অবস্থা তৈরি হয়, এরকম কিন্তু শত শত নারী কিন্তু আপনি পাবেন না। তো এখানে আমি যদি নামকাওয়াস্তে যদি একটা মনোনয়ন দিলাম, কিন্তু জেতার ক্ষেত্রে সক্ষমতাটা থাকলো না, সেটি কিন্তু দেখা যাবে যে তার বিপরীতে আরেকজন পুরুষ প্রার্থী দাঁড়িয়ে গেছেন, যেখানে আমাদের সমাজ ব্যবস্থা বলেন বা রাজনৈতিক প্রশিক্ষণ বলেন, রাজনৈতিকভাবে যেভাবে গড়ে ওঠা বলেন, সেটা আমাদের দেশে গত 17 বছরে যে নির্যাতন নিবন্ধনমূলক ছিল। আসলে আলমগীর পাভেল, আমার মনে হয় যে প্রত্যেকটা দলেরই নারী নেতৃত্ব তৈরির জন্য একটা আলাদা রকমের প্রিপারেশনের দরকার আছে। আমি একটু চলে যাই অপূর্ব জাহাঙ্গীরের কাছে। অপূর্ব জাহাঙ্গীর, এই যে নতুন ভোটার বলছিলাম, তরুণ ভোটার বলছিলাম, এদের নিয়ে আপনারা কি ভাবছেন একটু বলেন তো? মানে ওরা কি করবে? ওরা এখনো কি গুছিয়ে উঠতে পেরেছে নিজেদেরকে? প্রথমত ওরা কি করবে, মানে ওরা ভোট দিবে তাদের জীবনের প্রথমবারের মতো। এবার তারা ভোট দিবে। যারা ভোটে অংশগ্রহণ করছে তারা কি প্রিপেয়ার, তারা কি প্রস্তুত?
আমার মানে যারা ভোটে অংশগ্রহণ করছে অ্যাজ ইন আপনি প্রার্থীর কথা বলছেন, এটা তো প্রার্থীদের উপর ডিপেন্ড করবে প্রার্থীরা প্রস্তুত কিনা, এবং এই তরুণ ভোটারকে তারা কিভাবে অ্যাট্রাক্ট করবে এক একজন পার্টি, এটা একদমই তাদের ব্যক্তিগত পার্টির সিদ্ধান্ত। আমি মনে করি যে বিভিন্ন ভাবে অ্যাপ্রোচ তো দেখা যাচ্ছে, যেমন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক কিন্তু প্রচন্ড পরিমাণে প্রচারণা চলছে। সো এটা তো ওই ইউথ অংশটাকে ইয়ে করেই করা হচ্ছে, তারা সমস্ত টাইম ম্যাক্সিমাম সারাক্ষণ টাইমে সোশ্যাল মিডিয়াতে অনেকটুকু সময় ব্যয় করে। সো আমি মনে করি যে দেখেন তরুণরা এবার যারা ভোটার তারা, আমি মনে করি আমার এক্সপিরিয়েন্স বলে যে যথেষ্ট কনসিয়াস যে তারা কিভাবে ভোট দিবে, কাকে ভোট দিবে, এবং তারা প্রচন্ড পরিমাণ রাজনৈতিক সচেতন। এটাকে আমরা ওভারলুক করলে হবে না। মানে সো এখন এটা প্রার্থীর ব্যাপার যে প্রার্থী কিভাবে তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি কি হবে যে আমার ভোট যাতে নিয়ে আসে। সো এটা মানে এটা হয়তো কোনো প্রার্থীকে প্রশ্ন করলে সে আরো ভালো মতো উত্তর দিতে পারবে, কিন্তু আমি শুধু এটা বলতে চাই ফ্রম আ ভোটার্স পয়েন্ট অফ ভিউ যে আমার মনে হয় এবার ইয়াং ভোটারদের স্পেশালি আপনি খুব একটা বেশি আঁকা বাঁকা বোঝাতে পারবেন না। They are very much conscious, they know what is going on, they know what all over the world what is going on, so I don't think আপনি মানে এবার যথেষ্ট পরিমাণ স্ট্র্যাটেজি মেইনটেইন করে আপনাকে তাদের অনেক রাজনৈতিক দলের অভিযোগ আছে, অনেক রাজনৈতিক দলের নামটা উল্লেখ না করি, অভিযোগ আছে যে তারা বলতে চায় যে যেহেতু 24-এর গণ অভ্যুত্থানে এনসিপির মানে তরুণদের একটা বড় অংশগ্রহণ ছিল এবং তারাই আসলে এই গণ অভ্যুত্থানের পেছনের সবচেয়ে বড় শক্তি ছিল, এবং তারপরে তারা একটা নতুন দল গঠন করেছে। এনসিপি এই নির্বাচনে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নানা রকমের সুবিধা পাচ্ছে, এই অভিযোগটা করছে অনেক রাজনৈতিক দল। এটা কতটুকু সত্য? মানে একটা কি বিরতি নিয়ে আসি, প্রশ্নটার উত্তর আমি বিরতির পরে এসে নিব। দর্শক, আর কাবিল নিবেদিত একটা বিরতি নিয়ে ফিরছি দেশ সন্ধ্যায়, সঙ্গে থাকি। বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে। নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহে আকাঙ্ক্ষিত নির্বাচনের পথেই চলছি আমরা। আমার আলোচকরাও আমার সাথে যুক্ত আছেন এবং আমি আলোচনায় ফিরে যেতে চাই। অপূর্ব জাহাঙ্গীর, একটি প্রশ্ন আপনার কাছে রেখে গেছিলাম। অনেক রাজনৈতিক দলের অভিযোগের প্রেক্ষিতে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সে এত দিন পর্যন্ত প্রায় 17-18 বছর পর্যন্ত তারা নির্যাতিত ছিল, এখন তারা বিভিন্নভাবে ক্ষমতা দখল করার চেষ্টা করছে এবং তারা ক্ষমতাটা দখল করছে, তারা সুবিধা পাচ্ছে। এনসিপি যেহেতু গণঅভ্যুত্থানে তাদের একটা বড় ভূমিকা ছিল, এনসিপি নতুন একটা দল গঠন করেছে। এনসিপি বিভিন্নভাবে আর্থিকভাবে হোক, এক জায়গা থেকে আরেক জায়গাতে হেলিকপ্টারে করে যেতে হলেও হোক, অনেক রকমের সুবিধা পাচ্ছে। মানে আর জামায়াতে ইসলামী একটা বিভিন্নভাবেই তারা সুবিধার মধ্যে আছে। ছোট ছোট দল যেগুলো, সেগুলো কোনো না কোনোভাবে বৈষম্যের শিকার হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল যে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে বৈষম্যের শিকার হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলগুলো। আপনার কাছে এই অভিযোগটা আসলে আমি তুলে ধরলাম, জনগণের মানে দর্শকদের অভিযোগ। আমার মনে হয় না যে কেউ এখানে বৈষম্যের শিকার হচ্ছে, কারণ আমি এটাকে এভাবে দেখি যে এই কমপ্লেনটা যে কেউ মনে করে যে সরকার বিএনপির বেশি ক্লোজ, কেউ মনে করে এনসিপির বেশি, এই কমপ্লেনটা প্রত্যেকটা রাজনৈতিক দলের নামে সরকারকে বলে। তো আমি মনে করি যে এটাই প্রুফ করে যে সরকার হচ্ছে আসলে নিউট্রাল জায়গাতেই আছে। এবং দেখেন বাংলাদেশে প্রচুর রাজনৈতিক দল এবং প্রত্যেকেই হচ্ছে এই গণ অভ্যুত্থানে, এখন যে কটি রাজনৈতিক দল আছে প্রত্যেকেই এই গণ অভ্যুত্থানে শরিক, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। প্রত্যেকের ফোর্স অনুযায়ী এই গণ অভ্যুত্থানে ছিল, রাস্তায় ছিল, স্লোগান দিয়েছে। আমি মনে করি না এখানে আর কোনো বৈষম্যের জায়গা আছে। দেখেন হেভিওয়েট পার্টিরা হেভিওয়েট কথাবার্তা বলবে, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি আমার ব্যাক কিছু দিন আগে আমরা যদি ঐক্যমত কমিশনের জায়গায় চলে যাই, আমরা কিন্তু পলিটিক্যাল পার্টির যেই সমতা সেটা কিন্তু আমরা ওখানে দেখতে পাই। সো আমি কোনোভাবে মানে এই কমপ্লেনটা আমিও শুনি, কিন্তু আমি এটার সাথে কোনোভাবে এগ্রি করতে পারি না। যে আমার মনে হয় না যে এখানে কাউকে এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এবং কাউকে সুযোগ সুবিধা দিলে আমি বরং দেখি সবাইকে এই সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে কোনো না কোনো ফর্মে। সো আমি এটা আসলে আমার কাছে মনে হয় না যে সরকার কোনো এনসিপির কয়েকজন প্রার্থীর মানে নির্বাচনী এলাকাতে নতুন করে বরাদ্দ, বিভিন্নভাবে বরাদ্দ, বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হচ্ছে, এটি নিয়ে অনেকে কথা বলছে। এটার সাথে তো সরকারের কোনো সম্পর্ক থাকে না। অবশ্যই সরকারের সম্পর্ক নাই, কিন্তু সেখানে বলা হচ্ছে যে এখানে একজন উপদেষ্টাকে মানে উল্লেখ করে বলা হচ্ছে যে তিনি এই সাহায্যটা করছেন। সেই উপদেষ্টাকে নিয়ে তো আবার সেই উপদেষ্টা বিএনপিকেও সাহায্য করছে বা জামাতকে, সেই কথাও আমি শুনি।
মানে তার মানে তো আমি ধরে নিতে পারি যে উপদেষ্টা আসলে কাউকেই সাহায্য করছে না, এগুলো প্রত্যেকে মানে আমি বললাম না এস্টাবলিশমেন্টকে গালি দেওয়াটা খুব ইজি, কেষ্ট ব্যাটাই চোর। সো আমরা এটা আমি এভাবেই দেখি ব্যাপারটা, যে কিছুই হোক যেখানে কিছু আছে এখানে সরকারের সাথে কোনো রিলেশন আছে। অসংখ্য ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর। আমি চলে যেতে চাই অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। নির্বাচন আসছে, নির্বাচনের ট্রেনে উঠেছে বিএনপি এবং আমরা বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, আমরা দ্রুত তার আরোগ্য লাভের প্রার্থনা করছি এবং আমাদের যিনি এরপরে বেগম জিয়ার পরে যিনি হাল ধরবেন বিএনপির, তিনিও আসার প্রস্তুতির মধ্যে আছেন, আমরা এমনটাই জানি। নির্বাচন নিয়ে শেষ পর্যন্ত আপনাদের ভাবনাটা আরেকটু জেনে নিতে চাই। এখানে খুব সহজ ভাষায় বলি, আপনি একটু আগে কথা হচ্ছে বিএনপি ক্ষমতা দখল করেছে, অভিযোগের কথা বলছিলেন। আমার মনে হয় যে এই ব্যাপারটিকে এত বেশিবার আমরা ডিফেন্ড করেছি বা এটা সত্যতা যে নেই এই কথাটি বলার চেষ্টা করেছি এবং যুক্তি দিয়ে বুঝিয়েছি যে বিএনপির কোনো ব্যক্তিকে যদি আমরা নির্দিষ্টভাবে বলতে পারি যে এই জায়গাতে প্রশাসনের এই জায়গাতে তার অবস্থান, অথবা কোনো একটা বড় একটা আর্থিক কোনো একটা জায়গাতে থেকে উনি একটা সরকারের কাছে সুবিধা নিয়েছেন বা সরকারের পদ পদবি বা বদলি ট্রান্সফার এগুলো জায়গাতে তার কোনো একটা অংশগ্রহণ আছে, বরং উল্টোটা আমরা ঠিক সাক্ষ্য প্রমাণ দিয়ে বলতে পারবো যে এটা অন্য অনেকের ক্ষেত্রে হয়েছে। যাকে আমি সেই আলোচনা যাই না। আমার মনে হয় যে আগামী 7 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমরা সমস্তগুলো পেছনের কথাগুলোকে যদি আপাতত আমরা যদি স্তব্ধ করে রাখি, তাহলে আগামী 7 দিনে এই নির্বাচনের দিনটাতে ঠিক সুন্দরভাবে পৌঁছানোর জন্য এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করার সর্বশেষ ক্ষণটি পর্যন্ত এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে নিরপেক্ষতার সর্বশ্রেষ্ঠ পরাকাষ্ঠা দেখাবার, এবং সেটা করাটাই হলো তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। সেখানে অনেকগুলো চ্যালেঞ্জ অবশ্যই আছে, আইন শৃঙ্খলাকে ঠিক রাখা, একসাথে 300টি আসনের হাজার হাজার ভোট কেন্দ্রে ভোট হবে, দুটি ব্যালটে জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে, এবং একটা রাজনৈতিক বাতাবরণে আমরা জানি যে যারা প্রত্যাখ্যাত স্বৈরাচারের যারা ছিলেন তাদের অবশিষ্টাংশ উচ্ছিষ্টাংশ দেশে এখনো আছেন, তো তারা সেই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার, ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে, অপচেষ্টা করতে পারে। সেগুলো ব্যাপারগুলোকে মাথায় রেখে এই অন্তর্বর্তী সরকার আগামী 7 দিনের প্রতিটা দিন, যেটি অপূর্ব বলছিল যে একটা কাউন্টডাউনের মধ্যে গেছে, কাউন্টডাউনে যেন প্রত্যেকটা দিন তারা সফলতার সাথে অতিক্রম করে বাংলাদেশের মানুষের প্রত্যাশার সে একটা নির্বিঘ্ন ভোট প্রদানের সুযোগ করে দেবেন, এটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল এবং অপূর্ব জাহাঙ্গীর, দুজনকে ধন্যবাদ জানাতে চাই এবং আজকের মতো শেষ করতে চাই আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।